আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। প্রেম সত্যি হয়তো অন্ধ, যার কোনো বাধ্যবাধকতা বা কোনো বাধা নেই, কিন্তু শারীরিক বাসনা আর প্রেমের বাসনা বা প্রেমের চাহিদা, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। রক্ত মাংসে গড়ে তোলা শরীরের তাগিদকে শত চেষ্টা করলেও কি বেঁধে রাখা যায়? ভ্রান্তি ও মায়াজাল কেবলই আমাদের তথাকথিত মনের ভিতরে, কিন্তু শরীর কি জানে সেই ছলনায় ডুব দিতে? বুদ্ধদেব বসুর লেখা একটা বহুল চর্চিত উপন্যাস, যা তৎকালীন সময়ে বহু মানুষদের মধ্যে বিশেষ রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি নিম্ন আদালত বলে যে এই পাণ্ডুলিপি নষ্ট করে দিতে, নচেত উপন্যাসটি সমাজের ওপরে একটি খারাপ প্রভাব সৃষ্টি করবে। এটি এমন একটি উপন্যাস যা আমাদের চিন্তা ভাবনা, অবিশ্বাস এবং বিশ্বাস এবং যৌন নৈতিকতাকে বারংবার প্রশ্নবিদ্ধ করে। অবশ্যই আমি কথা বলছি আজকে বুদ্ধদেব বসুর লেখা সেই উপন্যাসটি, যেটি এক কথায় কালজয়ী একটি গ্রন্থ। আমি কথা বলছি বুদ্ধদেব বসুর লেখা রাত ভরে বৃষ্টি এই উপন্যাসটা নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় এই উপন্যাসটি, এবং আমি আমার একটি ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটার একটা ছোট করে রিভিউ দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। রাত ভরে বৃষ্টি আমার কাছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মুদ্রণটি রয়েছে। আর একটা মুদ্রণও সম্ভবত আসে, কিন্তু কোন প্রকাশনী আমার ইতিমধ্যে মনে নেই। রাত ভরে বৃষ্টি অবশ্যই লিখেছেন বুদ্ধদেব বসু, এবং এটির মুদ্রিত মূল্য, আমার এডিশনের মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। যদিও আমার এই এডিশনটি 2022 সালের এডিশন। এটার মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 104টা। এই উপন্যাসের প্রচ্ছদটি অঙ্কন করেছেন তারকনাথ মুখোপাধ্যায়, এবং এটা একটা হার্ড কভার বাইন্ডিং বই, যার উপরে একটা জ্যাকেট কভার আসে। জ্যাকেট কভারের ভিতরে ছবিটিও সেম। এবার আসি এই উপন্যাসের চরিত্রদের উপরে। সামাজিক উপন্যাস তো বটেই, তবে এই উপন্যাসটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা সাইকোলজিক্যাল উপন্যাস বা মনস্তাত্ত্বিক উপন্যাস, যার মধ্যে মানুষের চারিত্রিক জটিলতা এবং মানুষের পারস্পরিক বিভিন্ন সম্পর্কের যে ভাঙন গড়নগুলো রয়েছে সেইগুলো আমার চোখে পড়ছে। সেটা আমি আমার মতামত সেকশনে বলবো। কিন্তু এই উপন্যাসের মুখ্য চরিত্রদের মধ্যে অন্যতম, মানে যাদেরকে বাদ দিলে একদমই চলবে না, মূলত তিনটেই মুখ্য চরিত্র, একটি নারী এবং দুইটি পুরুষ চরিত্র। মালতী মুখোপাধ্যায় হচ্ছে এই উপন্যাসের মুখ্য নারী চরিত্র, এবং মালতী মুখোপাধ্যায়ের স্বামী নয়নাংশু। একজন পুরুষ চরিত্র হলেন জয়ন্ত, যিনি একজন সাংবাদিক, এবং নয়নাংশু একজন প্রফেসর। এই তিনটে মুখ্য চরিত্রই আমাদের এই উপন্যাসে রয়েছে, যাদেরকে নিয়ে আমাদের এই উপন্যাসের মূল গল্প রাত ভরে বৃষ্টি। চলুন এইবার আসা যাক এই উপন্যাসের একটা সারসংক্ষেপের উপরে। মালতী সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন আকর্ষণীয় নারী, যার সাথে বিয়ে হয় প্রফেসর নয়নাংশু। কিন্তু বিয়ের 10 থেকে 12 বছর পর মালতী আবিষ্কার করে যে নয়নাংশুর প্রেমের বাঁধনে বা নয়নাংশুর সাথে বন্ধনে বদ্ধ হয়েও সে পরিতৃপ্ত নয়। নয়নাংশু ও মালতীর প্রায় 12 বছরের দাম্পত্য জীবনে যখন ক্লান্তি এসে গেল, পরস্পরের কাছে একেবারে অসহ তিক্ত হয়ে যেতে শুরু করলো, ধুয়ে মুছে গেল তাদের সমস্ত ভালোবাসা, তাদের সমস্ত টান, পরস্পরের প্রতি প্রেম। মালতী খুঁজতে শুরু করলো নিজের জীবনের সেই পরিতৃপ্তি, সেই শারীরিক পরিতৃপ্তি। দুজনেই যেন একে অপরের কাছে পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে। কথাবার্তা হয়, কিন্তু সেটা নেহাত না বললেই নয় এমনই কথাবার্তা। প্রেম, যৌনতা, পরকীয়া, এই সমস্ত নিয়েই দুজনের মধ্যেই চলতে থাকে এক দোদুল্যমান স্রোত। জীবনের ওঠাপড়া, জীবনের টান পড়ে, এবং তাদের সেই সম্পর্ক, সেই দাম্পত্য সম্পর্ক, সেইটা ভাঙনের দিকে এগোয়। কিছুটা চির ধরে, কিন্তু তারা আলাদা হয়ে যায় না, হয়তো বা তাদের ছোট্ট বুন্নির দিকে তাকিয়ে। কিন্তু শুধু নয়নাংশু নয়, মালতীরও শারীরিক চাওয়াটা বেশ মুখ্য হয়ে ফুটে উঠেছে আমাদের এই উপন্যাসের মধ্যে। ভালোবাসা উবে যাওয়া সম্পর্কটার মধ্যে একদিন প্রবেশ করে এক তৃতীয় ব্যক্তি, জয়ন্ত, যার সাথে পরকীয়া সম্পর্কের কথা জানা যায় মালতী মুখোপাধ্যায়। জয়ন্ত এক আকাশ পরিতৃপ্ত বৃষ্টি নিয়ে দান করে মালতীকে জীবনের পরিপূর্ণ স্বাদ। তবে
তাদের সম্পর্কের ঠিক কি পরিণতি বা নয়নাংশ ও মালতীর শেষ পর্যন্ত কি হয় সেইটা জানতে গেলে আপনাকে পড়তে হবে এই ছোট উপন্যাসটি, ছোট কলেবরেরই একটা উপন্যাস, রাত ভরে বৃষ্টি। এইবার আসছি আমার মতামতের উপরে। আমি বলবো যে এই উপন্যাসটা অত্যন্ত প্রাপ্ত মনস্ক একটা উপন্যাস, কারণ সাইকোলজিক্যাল উপন্যাস হওয়ার দরুন এতে প্রচুর চারিত্রিক জটিলতা রয়েছে। চরিত্রগুলোর যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বা তাদের যে কথাবার্তাগুলো, তাদের মনের মধ্যে কি চলছে বা তাদের চাওয়া পাওয়াগুলো প্রচণ্ডভাবে জটিল। শারীরিক সম্পর্ককে বাসনা করা বা শারীরিক সম্ভোগকে বাসনা করা, এই জিনিসগুলো এর মধ্যে রয়েছে। এছাড়াও অবশ্যই একটা পরকীয়া সম্পর্ককে তুলে ধরার জন্য যে জিনিসগুলো দরকার একটা উপন্যাসে, সেই উপাদানগুলো এর মধ্যে যথেষ্টভাবে রয়েছে। কিন্তু আমি বলবো পরকীয়া সম্পর্ক থেকে বেশ কিছুটা সরে গিয়ে মানুষের যে দৈহিক একটা চাহিদা, সেইটা এই উপন্যাসের মধ্যে বেশ প্রকট হয়ে ফুটে উঠেছে। উপন্যাসটা পড়তে খুব ছোট কলেবরের একটা উপন্যাস যদিও, কিন্তু পড়তে আমি বেশ কয়েকটা জায়গাতে একটু খেই হারিয়ে ফেলেছি। একেকটা জায়গায় একটু বেশি বোরিং হয়ে গেছে তাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে, যেই কথাগুলো হবে যখন বলবে তারা। তো বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারবো এই উপন্যাসটার মধ্যে। বেশ কয়েকটা জায়গাতে একটু খেই হারিয়ে ফেলেছি। আমার ক্ষেত্রে একটু মনে হচ্ছে একটু স্লো হয়েছে উপন্যাসটা। তবে একটা কালজয়ী সৃষ্টি, পরকীয়া সম্পর্ক এবং পরকীয়া সম্পর্কে যে উপন্যাসগুলো বা যে গল্পগুলো আমি এর আগেও পড়েছি, সেই অর্থে এই উপন্যাসটা সেরকম নয়, একটু স্লো হয়েছে বেশ কয়েকটা জায়গায়। এবং নিম্ন আদালতে যেটা দাবি উঠেছিল এটাকে নষ্ট করে দেওয়ার, পাণ্ডুলিপিটাকে, তবে আমি বলবো যে একটা পরকীয়া সম্পর্ক সৃষ্টি করতে গেলে বা একটা পরকীয়া উপন্যাস সৃষ্টি করতে গেলে উপন্যাসী কিছু পয়েন্টস বা কিছু এমন উপাদানকে ব্যবহার করেছেন যেগুলো হ্যাঁ অবশ্যই একটু প্রাপ্তমনস্ক, প্রাপ্তবয়স্ক হয়ে পড়া উচিত। একদমই 18 বছর কেন, আমি বলবো 20 বছরের নিচে কারোরই পড়া উচিত নয়। 20 বছরের উপরে মোটামুটি পড়লে আপনারা এর নিয়ে যে আসল মন্তব্যগুলো বা মানেগুলো রয়েছে আমাদের জীবনে, সেইগুলো বুঝতে পারবেন। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে নোটিফিকেশনটাকে অল করে দেবেন। আমার ভিডিওটাকে নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো বই পড়তে থাকবেন। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড স্প্রেড গুড নলেজ। ধন্যবাদ দেখার জন্য।